দেখো, আজকে পড়ার বিষয় হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16কে আমরা আবার 6-এর এও বলতে পারি। যেমন গ্রুপ 15কে বলা হয় 5-এর এ, সেরকমই 17কে বলা হয় 7-এ, আর 18 কিন্তু 0। এখন গ্রুপ 16-এর 16 এলিমেন্টদের আর একটা নাম আছে, যেটাকে এদের বলা হয় চ্যালকোজেন্স। কেন চ্যালকোজেন বলে? না, এরা আকরিক উৎপন্ন করে বলে এদের চ্যালকোজেন বলা হয়। নেক্সট, এই আগের গ্রুপ 15, 17, 18-এ যেমন বলেছিলাম, আরও আরেকবার বলে দিচ্ছি এখানে কিভাবে আমাদের পড়তে হবে। ফার্স্ট অফ অল পড়তে হবে যে এদের যে মৌলগুলো আছে, মানে এলিমেন্টস প্রেজেন্ট ইন গ্রুপ 16, যেমন হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম। তার মধ্যে পোলোনিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। তাই পোলোনিয়ামের বিষয়ে আমাদের এখানে পড়া হয় না, আমাদের সিলেবাসে নেই। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এগুলোকে আমাকে পড়তে হবে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এদের কিন্তু ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের তুলনা করতে হবে। এদের পারমাণবিক ব্যাসার্ধ মানে যে পিরিয়ডিক প্রপার্টিসগুলো, সেগুলো কিভাবে ডিফার করছে সেগুলো আমাদের জানতে হবে। এদের অক্সিডেশন স্টেট সম্পর্কে জানতে হবে। অ্যাকচুয়ালি এলিমেন্টস অফ গ্রুপ 16-এর আমাদের প্রপার্টিসগুলোকে তুলনা করতে হবে, কম্প্যারিজন করতে হবে। এই পার্টটা পড়ে নেওয়ার পর আমাদের পড়তে হবে যেটা, যে প্রিপারেশন অফ অক্সিজেন, সেটা কিছুটা আছে। বিভিন্ন ধরনের অক্সাইডস, সেটা আছে। তার সঙ্গে এবার ওয়াটার, H2O2 এগুলো আমরা ক্লাস 11-এ পড়ে ফেলেছি, তাই এখানে নেই। অক্সিজেনেরই একটা অ্যালোট্রপ মানে রূপভেদ, O3 মানে ওজোন, এর স্ট্রাকচার, এর কেমিক্যাল নেচার, এর ফিজিক্যাল নেচার এগুলো আমাকে পড়তে হবে। তার সঙ্গে সালফারের কিছু কম্পাউন্ড, যেমন H2S, এর অ্যাসিডস যেমন H2SO4, H2SO3, H2SO5, H2S2O7, এইরকম বেশ কিছু সালফারের অ্যাসিডের কেমিক্যাল নেচার, তাদের স্ট্রাকচার আমাদের পড়তে হবে। সেলেনিয়াম, টেলুরিয়াম এদের কোনো কম্পাউন্ডের কিন্তু কম্পাউন্ড সিলেবাস আমাদের নেই। এছাড়াও এই যে এলিমেন্টগুলো আছে, তাদের যে হাইড্রাইড, তাদের যে অক্সাইডস, তাদের ফিজিক্যাল প্রপার্টি, সেগুলো আমাদের পড়তে হবে। তাদের বয়েলিং পয়েন্ট, তাদের মেল্টিং পয়েন্ট, এগুলো আমাদের পড়তে হবে। গ্রুপ 16 এগুলো সেম, 15-ও এইভাবেই পড়তে হয়, 17-ও এইভাবেই, 16-ও এইভাবেই, আবার 18-ও এইভাবেই পড়তে হয়। এখন গ্রুপ 16-এর যদি আমরা এলিমেন্টসগুলোকে দেখি, তাহলে আসছে হচ্ছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। তার মধ্যে অক্সিজেন সাধারণ উষ্ণতায় কি হয়? গ্যাস হয়, মানে অ্যাট রুম টেম্পারেচার অক্সিজেন গ্যাস। বাট দ্য সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম অ্যান্ড পোলোনিয়াম আর সলিডস ইন রুম টেম্পারেচার আর ইন নর্মাল টেম্পারেচার। এখন এগুলো কেন, সেই বিষয়ে জানা প্রয়োজন। তার আগে আমরা পড়ে নিই যে গ্রুপ 16-এর ইলেকট্রনিক কনফিগারেশান কী। গ্রুপ 16 এলিমেন্টসগুলোর যদি ইলেকট্রনিক কনফিগারেশান বলা হয়, তাহলে সেটা হচ্ছে NH2 অ্যান্ড NP4। অক্সিজেনের ক্ষেত্রে এনটা কত? না, 2s2 2p4, 1s2 2s2 2p4, আউটার মোস্ট সেলের জন্য n। সালফারের ক্ষেত্রে সেটা যাবে 3s2 3p4, সেলেনিয়ামের ক্ষেত্রে 4, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 6। এইভাবে আমরা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশান লিখেছি NH2 NP4 করে। এদের অক্সিডেশন নাম্বার কত? অক্সিজেন দেখায় -2, অক্সিজেন কী দেখায়? -2, -1, 0। ফ্লুরিনের সঙ্গে থাকলে তখন প্লাসও দেখাতে পারে, +1ও +2ও দেখাতে পারে। হচ্ছে এই হচ্ছে অক্সিজেনের তোমার হচ্ছে অক্সিডেশন নাম্বার, জারণ স্তর।
কিন্তু সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এদের ফাঁকা ডি অরবিটাল থাকার কারণে এদের কিন্তু -2 থেকে +6 পর্যন্ত অক্সিডেশন নাম্বার হতে পারে। এখন এই +6 অক্সিডেশন নাম্বারটা যত সালফার টু পোলোনিয়াম আসবো তত +6 এর স্টেবিলিটি কমতে থাকবে। এখন কোশ্চেন হচ্ছে কেন কমতে থাকবে? এই ব্যাপারেও আগে আমরা বলেছি, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। গ্রুপ 15-এ দেখবে বিসমাথের জন্য বলা হয়েছে, এখানেও সেম ঘটনা ঘটে। এখানে ইনার্ট পেয়ার এফেক্টের জন্যই আমরা কিন্তু এই ঘটনা লক্ষ্য করি, যত উপর থেকে নিচে নামবো তত +6 অক্সিডেশন নাম্বারের স্টেবিলিটি অফ +6 অক্সিডেশন স্টেট ডিক্রিজেস ডিউ টু ইনার্ট পেয়ার এফেক্ট। কারণ হচ্ছে এসের যে এই যে NH2, সেই NH2 এর এখানে ধরো এটা 2, 3, 4, 5, 6, তাহলে এখানে 6S2, 6p4, 5S2, 5p4, তাহলে এদের আগে অনেকগুলো DF ইলেকট্রন থাকছে, যাদের কি না শিল্ডিং এফেক্ট খুব কম বা আবরণী ক্ষমতা খুব কম। শিল্ডিং এফেক্ট কম হওয়ার কারণে এই ইলেকট্রনগুলোর ওপর কিন্তু নিউক্লিয়াসের আকর্ষণ বল বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স খুব বেশি হয়। ডিউ টু স্ট্রং অ্যাট্রাকশন ফোর্স অফ নিউক্লিয়াস, NH2 এর যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলোকে কিন্তু আনপেয়ার্ড করা যায় না, যার কারণেই এদের +6 অক্সিডেশন স্টেটটা যত নিচে নামবো তত ডিক্রিজ করবে। কারণ এটাকে আনপেয়ার না করতে পারলে +6 দেবে না, তাই কত কমতে থাকবে। সেলেনিয়ামের +6 যতটা স্টেবল হবে, পোলোনিয়ামের +6 টেলুরিয়াম বলি, পোলোনিয়ামকে আমরা ধরবো না কারণ ওটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। টেলুরিয়ামের +6 অক্সিডেশন স্টেটের থেকে +4টা বেশি স্টেবল হবে। এই হচ্ছে এর অক্সিডেশন স্টেট নিয়ে ঘটনা। নেক্সট আমরা যেটা যাচ্ছি, এরপরে যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে ওর যে স্ট্রাকচার, ওর যে স্টেট নর্মাল টেম্পারেচারে, সেটা হচ্ছে গ্যাস, আর সালফারের ক্ষেত্রে সেটা হচ্ছে সলিড। এটা কেন? সেম এটা আমি যে নোট দিয়েছি তাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 4, তার কোশ্চেন নাম্বার 4। এখন এটার কারণ কি? এর কারণ যদি বলা হয় তাহলে দেখা যায় নাইট্রোজেন আর ফসফরাসের যে কারণ, এখানেও সেম কারণ। অক্সিজেন যে অ্যাটম, সেই অক্সিজেন অ্যাটমের ছোট আকৃতির কারণে, অক্সিজেনের অ্যাটমিক রেডিয়াই খুব ছোট হওয়ার কারণে এর যে পি অরবিটাল মানে 2s2, 2p4, তো এরও 2s2, 2s আর 2p, এখানেও আরেকজনের 2s, 2p আর 2s। এই দুটো পি অরবিটালের মধ্যে p-pi কনজুগেশন হয়। p-pi কনজুগেশন মিনস ফার্স্ট একটা পি অরবিটালের ইলেকট্রন আর একটা পি অরবিটালের ইলেকট্রনের সঙ্গে বন্ড করে ফেললো, সেটা কি বন্ড হলো? সিগমা। তারপর যে আনপেয়ার্ড ইলেকট্রনটা আছে তারাও নিজেদের মধ্যে p-pi কনজুগেশন যেতে পারে, মানে পি অরবিটালের ইলেকট্রনের সঙ্গে কনজুগেশনে যাচ্ছে, একটা সিগমা অলরেডি হয়ে গেছে, তারপরে আবার বন্ড হচ্ছে, তাই এটাকে পাই বন্ড বলা হবে, তাই এটাকে বলা হচ্ছে p-pi কনজুগেশন। p-pi কনজুগেশনের মাধ্যমে দুটো অক্সিজেন পরমাণু ডবল বন্ড করে বসে থাকে, যার জন্য O2 খুব স্টেবল হয়। এখন যেই O2 ফর্ম করলো, O2 যদি আমরা মলিকিউলার ওয়েট দেখি তাহলে সেটা কত না 32 মলিকিউলার ওয়েট। কিন্তু সালফার বা তারপরের যে এলিমেন্টগুলো সেগুলো সবাই কিন্তু এই ডাইমেরিক ফর্মে থাকতে পারে না। কেন পারে না? না, এখানে সালফার একটাই বন্ধন তৈরি হয়, যার কারণে এস বন্ধনটা খুব একটা স্থায়ী হয় না। সালফারের ভ্যালেন্সিও পূর্ণ হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না, যার কারণে একটা সালফার আরও 7টা সালফারের সঙ্গে কি করে না, ভুল বললাম, একটা সালফার মোট 8টা সালফার, দুটো করে সালফার অ্যাটমের সঙ্গে, মোট 8টা সালফার, তার মধ্যে একটা সালফার দুটো করে সালফার অ্যাটমের সঙ্গে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, এখানে একটা কোভ্যালেন্ট
দুটোই কোভ্যালেন্ট, একটা সিগমা একটা পাই। এখানে সালফার অ্যাটমগুলো, একটা সালফার অ্যাটম দুটো সালফার অ্যাটমের সঙ্গে একটা করে সিগমা বন্ড ফর্ম করে। যেহেতু পি পাই কনজুগেশন সম্ভব নয়, কেন পি পাই কনজুগেশন সম্ভব নয় না, এদের আকার অনেক বড়, আকার অনেক বড় হওয়ায় মাঝখানে ফাঁকা ডি অরবিটাল এখানে থেকে যায়, এখানটা মাঝখানে ফাঁকা ডি অরবিটাল, এই গ্যাপটা অনেকটা বেশি হয়, যার কারণে পি পাই কনজুগেশন ঘটে না। সেখানে সালফারে একটা সালফার দুটো সালফার অ্যাটমের সঙ্গে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড ফর্মে, সিগমা বন্ড দুটোই ফর্মেশনের মাধ্যমে S8 ফর্মেশন করে বসে থাকে, S8 ফর্ম করে বসে থাকে। তাহলে S8 যদি হয় তার মলিকুলার ওয়েট কত হবে না 32 × 8, যেটা অক্সিজেনের মলিকুলার ওয়েটের থেকে অনেক বেশি। তাহলে ভারী কে হলো S8, যার কারণেই এ সাধারণ উষ্ণতায় কি হয় বা নর্মাল টেম্পারেচারে কি হয় না সলিড স্টেটে থাকে। এই হচ্ছে অক্সিজেন কেন গ্যাস আর সালফার কেন সলিড, তার কারণ। নেক্সট একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে 5 দাগের কোশ্চেন দেখবে, সেটা হচ্ছে যে আলোক সংবেদী মৌল বা কোন এলিমেন্টসগুলো গ্রুপ 16-এর কোন এলিমেন্টসগুলো ফটো ইলেকট্রিক এফেক্ট দেখায়, আলোক তড়িৎ ক্রিয়া দেখাতে পারে। কি ব্যাপারটা আলোক তড়িৎ ক্রিয়া ব্যাপারটা কি? দেখা যায় যে কোনো কিছু পদার্থ আছে বা কিছু মৌল আছে যাদের কেলাসের ওপর, যাদের ক্রিস্টালের ওপর যদি আমরা আলো ফেলি, তীব্র লাইট একটা দেওয়া হয়, তাহলে ওই পদার্থগুলো বা ওই এলিমেন্টগুলোর তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়, মানে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রিসিটি বিকেম ইনক্রিজেস। এটা কেন হয়? গ্রুপ 16 এলিমেন্টগুলো দিয়ে বলে তারা কেন হয় বুঝতে পারবে। গ্রুপ 16 এলিমেন্টগুলোর মধ্যে সেলেনিয়ামের যে একটা অ্যালোট্রোপ, সেটা ধূসর বর্ণের অ্যাশ কালারের অ্যালোট্রোপ, আর টেলুরিয়ামের এমনি টেলুরিয়াম, ওটার কি থাকে না একটা প্যারালাল, ওদের যে ক্রিস্টালটা থাকে সেখানে টেলুরিয়াম অ্যাটমগুলো প্যারালালি পরস্পরের সঙ্গে বন্ড ফর্মেশন করে থাকে। তাহলে সেলেনিয়াম আর টেলুরিয়াম এই দুটো যে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলোর মধ্যে যে বন্ড থাকে, যে অ্যাটমগুলোর মধ্যে যে বন্ড থাকে, সেই বন্ডগুলো খুবই উইক হয়। এখন তার উপর যদি আমরা আলো ফেলি, কার বললাম, সেলেনিয়াম অ্যান্ড টেলুরিয়াম, এর উপর যদি আমরা লাইট ফেলি, তীব্র আলো ফেলি, তাহলে সেলেনিয়াম আর টেলুরিয়ামের যে অ্যাটমগুলোর মধ্যে যে বন্ড ফর্মেশন হয়েছিল সেই বন্ডগুলো ভেঙে যায় এবং ইলেকট্রনগুলো ফ্রিলি ক্রিস্টালের মধ্যে মুভ করতে থাকে। তাহলে এই ফ্রি ইলেকট্রনের জন্য, মুক্ত ইলেকট্রনের জন্যই সেলেনিয়াম এবং টেলুরিয়ামের ক্রিস্টালগুলো তড়িতের পরিবহন করতে পারে বা এদের পরিবাহিতা বৃদ্ধি পায়, মানে কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রিসিটি বিকেম ইনক্রিজেস। যে কারণেই বলা হয় সেলেনিয়াম এবং টেলুরিয়াম এরা ফটো ইলেকট্রিক এফেক্ট শো করে। এটা 5 দাগের কোশ্চেন। নেক্সট, এরপরে একটা কোশ্চেন আছে যে CS2 এটা CaC2 এর থেকে মোর স্টেবল কেন? CS2 ইজ মোর স্টেবল দ্যান CaCe2, এটা কেন না? CS2 আর CaC2 এদের যদি আমরা গঠন দেখি, তাহলে এখানে কিন্তু সেন্টার অ্যাটম হচ্ছে কার্বন। তাহলে কার্বন কেন সেন্টার অ্যাটম কার্বন? না, এখানে দেখো ইলেকট্রোনেগেটিভিটির দিক থেকে কার্বন কম, মোর ইলেকট্রোপজিটিভ যে এলিমেন্টগুলো হয় সেগুলি সেন্টার অ্যাটম হয়। এই AC এখন ভালো করে বুঝলেই দেখা যায় যে এখানে পি পাই কনজুগেশন হয়েছে, পি পাই কনজুগেশন হয়েছে। যত গ্রুপ 16 এলিমেন্টের অ্যাটমিক সাইজটা ইনক্রিজ করবে, যত গ্রুপ 16 এলিমেন্টের পারমাণবিক ব্যাসার্ধ বাড়বে, তত কিন্তু তাদের পি পাই কনজুগেশন করার প্রবণতা কমতে থাকবে। তাহলে এসি সালফারের থেকে
সেলেনিয়ামের পি পাই কনজুগেশন করার ক্ষমতা কিন্তু কম, যার কারণে CAC বন্ডটা উইক হয়, আর এর বন্ডটা এদের থেকে বেশি স্ট্রং হয়, যার কারণেই CH2 বেশি স্টেবল এর থেকে। ক্লিয়ার? নেক্সট, এরপর বলা হয়েছে গ্রুপ 16 যে এলিমেন্টগুলো আছে তাদের যে ডাইহাইড্রাইড তাদের বয়েলিং পয়েন্ট অনুসারে সাজাতে বলা হয়েছে। এখন গ্রুপ 16 এলিমেন্টগুলোর হাইড্রাইডগুলো কি কি না, H2O, H2S, H2AC, H2TE এরা। এখন যদি দেখা যায় তাহলে এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে, যেমন অ্যামোনিয়ার ওখানে ছিল গ্রুপ 15-এর ট্রাইহাইড্রাইডের, সেরকমই এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। কি কি ফ্যাক্টর? একটা হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। এদের তিনজন কেউই হাইড্রোজেন বন্ডে টেক পার্ট করবে না, কারণ এদের ইলেকট্রোনেগেটিভিটি আমরা জানি, যত সেন্টার অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি কম হবে তত হাইড্রাইডগুলোর হাইড্রোজেন বন্ড করার টেন্ডেন্সি কম হবে। ক্লিয়ার? নেক্সট আমরা যাই, তাহলে এখানে হাইড্রোজেন বন্ড একটা কাজ করছে, সেটাকে দেখা যাচ্ছে শুধুমাত্র ওয়াটার মলিকিউলের হবে, আর বাকিদের কী এখানে কাজ করবে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। মোর দ্য সারফেস এরিয়া মোর ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে সারফেস এরিয়া এই তিনটের মধ্যে কার সব থেকে বেশি? টেলুরিয়ামে, কারণ এর অ্যাটমিক রেডিয়াই সব থেকে বড়, তারপরে তাহলে এখানে ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্স সব থেকে বেশি, তাই এর বয়েলিং পয়েন্ট সব থেকে বেশি। তাহলে সব থেকে বেশি কার না H2TE, তারপর H2AC, তারপর H2S। এবার হাইড্রোজেন বন্ডের কারণে H2Oটা এদের থেকেও বেশি হয়ে যায়। এটা হচ্ছে বয়েলিং পয়েন্টের ব্যাপার। নেক্সট যদি বলা হয় যে এদের মধ্যে কার অ্যাসিড ধর্ম বেশি, হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, তখন অ্যামং দ্য ডাইহাইড্রাইডস অফ গ্রুপ 16 এলিমেন্টস, সেখানে কিন্তু সব থেকে বেশি হবে H2TE। তাহলে অ্যাসিডিক নেচারে যদি দেখা হয় তাহলে কিন্তু এই সিরিজটা আমরা পাবো। কেন? অ্যাসিডিক নেচারে কিন্তু হাইড্রোজেন বন্ডের ব্যাপারটা আসছে না, সেখানে কি আসছে, বা ভ্যান ডার ওয়াল অ্যাট্রাকশন ফোর্সও আসছে না, সেখানে কি আসছে, H আর এলিমেন্ট, হাইড্রোজেন আর এলিমেন্টের মধ্যে, এলিমেন্ট মানে এটা 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 অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদের বন্ড লেন্থ যত বেশি হচ্ছে তত বন্ড ডিসোসিয়েশন এনথালপি কম হচ্ছে। বন্ড লেন্থ যত বেশি হবে তত বন্ড ডিসোসিয়েশন এনার্জি কম। তাহলে বন্ড লেন্থ বেশি হলে H+ রিলিজ করার টেন্ডেন্সি তত বেশি হবে। তাহলে কার বন্ড লেন্থ বেশি? সব থেকে বন্ড লেন্থ বেশি এর, কারণ এর সাইজ বেশি, তাই H+ রিলিজ করার টেন্ডেন্সি সব থেকে বেশি এর। H+ রিলিজ যে যত তাড়াতাড়ি করতে পারবে সে তত ভালো অ্যাসিড, তাই এ ভালো অ্যাসিড, সব থেকে ভালো অ্যাসিড, তারপরে ক্লিয়ার? সেম একই ঘটনা। তাহলে এখানে আরেকটাভাবে বলা যেতে পারে বন্ড তোমার বন্ড আরেকটা কোশ্চেন বলা যেতে পারে, পড়েছে CBSE বোর্ডের কোনো একটা সালের কোনো একটা ইয়ারে কোশ্চেনে পড়েছে, বিটুইন H2S অ্যান্ড H2O হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, এক্সপ্লেন। তাহলে কী হবে? H2S ইজ মোর অ্যাসিডিক ডিউ টু লোয়ার বন্ড ডিসোসিয়েশন এনথালপি, ইট ক্যান রিলিজ H+ more faster than that of H2O. ক্লিয়ার? নেক্সট আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে সালফার বা অক্সিজেনের ক্ষেত্রে আমরা বলতে পারি, এই ব্যাপারটা কিন্তু আমরা ক্লাস 10-এ পড়েছিলাম। যেমন ক্লাস 10-এ তোমরা কি পড়েছিলে যে অক্সিজেন O2 ইজ প্যারাম্যাগনেটিক, তাই তো? তাহলে বা এটা কোশ্চেনটা তোমাদের ক্লাস 10-এ কোশ্চেনটা কীরকম ছিল না, অক্সিজেনের লুইস ডট স্ট্রাকচার রিপ্রেজেন্ট করা যায় না কেন? এর কারণ হচ্ছে যদি আমরা লুইস ডট স্ট্রাকচার দেখি তাহলে অক্সিজেন
ডায়াটমিক ইন নেচার, মানে কীরকম বন্ড ফর্ম করে 1 2 3 4 5 অক্সিজেন 1 2 3 4 5, এই তো বন্ড, মানে এই সরি এই তাই তো। তাহলে এখানে সবকটা ইলেকট্রনই কিন্তু পেয়ার করে বসে আছে, মানে আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে সেটা ডায়াম্যাগনেটিক। কিন্তু অক্সিজেনের যে কেমিক্যাল নেচার দেখা যায় সেটা কিন্তু অক্সিজেনের প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখায়। তাই অক্সিজেনের লুইস ডট স্ট্রাকচারে বলা হলো যে স্ট্রাকচারটা আমরা ঠিকঠাক পাচ্ছি না, তখন কি হয়, মলিকিউলার অরবিটাল থিওরি MOT সেটা দিয়ে আমরা ব্যাখ্যা করেছিলাম। দেখা গেল যে পাই 2p(x) আর পাই 2p(y) মানে অ্যান্টিবন্ডিং অরবিটালে অক্সিজেনের একটা করে, কোনটা কোথায় না পাই 2p(x) আর পাই 2p(y), এই দুটো অরবিটালে কিন্তু অক্সিজেনের একটা করে ইলেকট্রন থাকে, মানে যার কারণে অক্সিজেন প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখায়। সেম কোশ্চেন আরেকটা আসতে পারে যে সালফার গ্যাসীয় অবস্থায় প্যারাম্যাগনেটিক কেন? ইন গ্যাসিয়াস কন্ডিশন সালফার বিহেভস অ্যাজ এ প্যারাম্যাগনেটিক এলিমেন্ট। এক্সপ্লেন, এটা কেন না? সালফার ইন গ্যাসিয়াস স্টেট H2 ফর্মে থাকে, গ্যাসিয়াস স্টেটে সালফার H2 ফর্মে থাকে। তাহলে H2 এর যদি মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম ইলেকট্রনিক কনফিগারেশন বা মলিকিউলার অরবিটাল ইলেকট্রনিক কনফিগারেশন বা মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম তো আঁকার দরকার নেই, কনফিগারেশন আঁকলেই হবে। যদি আঁকা হয় তাহলে দেখা যায় ওর অ্যান্টিবন্ডিং পাই 3p(x) আর পাই 3p(y) তে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন থেকে যাচ্ছে, যার কারণে H2 হচ্ছে প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখায়। H2 কখন থাকে? গ্যাসিয়াস, তাই গ্যাসিয়াস কন্ডিশনে সালফার প্যারাম্যাগনেটিক প্রপার্টি দেখায়। ক্লিয়ার? এই কোশ্চেনটা হচ্ছে 9 নম্বরের কোশ্চেন। 8-এর আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে যে SF6 ফর্ম করে কিন্তু OF6 ফর্ম করে না কেন? ডি অরবিটাল, কেমন ডি অরবিটাল আর হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, এটা NCl5 গঠিত হয় না কিন্তু PCl5 কেন হয়? NCl5 ডাজ নট ফর্মস বাট PCl5 ফর্মস, এই জায়গাটা দেখে নেবেন। নেক্সট আমরা যাচ্ছি হাইড্রোলিসিসের ব্যাপারটায় যাচ্ছি। এখান থেকে হাইড্রোলিসিস সম্বন্ধে দুটো কোশ্চেন আসে। একটা হচ্ছে SF4 এর হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ সম্ভব। SF4 এর হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ সম্ভব, আর না SF4, কিন্তু SF6 এর নয় কেন? অ্যাকচুয়ালি সালফারের হায়েস্ট কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, 6টার বেশি অ্যাটমকে ওর জায়গা দিতে পারে না। তাই এখানে ওর কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 6 কমপ্লিট হয়ে গেছে, কোঅর্ডিনেশন নাম্বার আরও বাড়াতে পারবে না, কিন্তু এখানে এখনও কোঅর্ডিনেশন নাম্বার বাড়ানোর চান্সেস আছে। এটা একটা কারণ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখনই একটা সালফার অ্যাটমকে 4টে ফ্লুরিন অ্যাটম আটকাচ্ছে আর একটা সালফার অ্যাটমকে 6টা ফ্লুরিন অ্যাটম আটকাচ্ছে, তখনই বুঝতে পারছো এই জায়গাটায় কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের তৈরি হচ্ছে। এখন জলের H2O মলিকিউল যদি এখানে ঢুকতে যায়, H2O মলিকিউল ওর অক্সিজেনের লোন পেয়ার দিয়ে যদি এখানে ঢুকতে যায়, তাহলে কী হয়? এই হাইড্রোলিসিসের মেকানিজম তোমরা PCl3 আর NCl3 ওখানে দেখবে মেকানিজমে আমার করানো আছে, সেখানটা দেখতে পাবে। তাহলে যদি হাইড্রোলিসিস ঢুকতে যায় তাহলে এক্ষেত্রে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্সের চান্সেসটা কম, কিন্তু এখানে কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স হবে। ক্লিয়ার? যার কারণে H2 এখানে ঢুকতে পারে না, স্টেরিক হিন্ড্রেন্সের কারণে এখানে ঢুকতে পারে। তাই SF6 SF4 দুটো পয়েন্ট হলো, একটা হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, তার আগে হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে SF4 এ হাইড্রোলিসিস বা আদ্র বিশ্লেষণ সম্ভব, কিন্তু SF6 এ নয়। সেম একইভাবে SF6 এর সঙ্গে আরেকটা কম্পারিজন করা হয় TeF6 টেলুরিয়ামের হেক্সাফ্লোরাইড।
TeF6 এক্ষেত্রে কিন্তু পুরোটাই হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স। টি এর সাইজ বড়, তাই 6টা ফ্লুরিনকে জায়গা দিয়েও তারপরেও আরও ও H2O মলিকিউল ওকে অ্যাটাক করতে পারবে, কিন্তু SF6 এ সালফারের সাইজ ছোট, যার কারণে স্টেরিক হিন্ড্রেন্স। ক্লিয়ার? এটা পরপর দুটো কোশ্চেন আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 11। নেক্সট কোশ্চেন যেগুলো সেগুলো হচ্ছে অক্সিজেনের প্রিপারেশান পড়তে হবে। অক্সিজেনের প্রিপারেশানের মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে রুম টেম্পারেচারে অক্সিজেনের প্রিপারেশান। এটা পড়তে পারে, যেমন হচ্ছে কি সোডিয়াম পারঅক্সাইডের ওপর Na2O2, তার ওপর যদি আমরা ফোটা ফোটা ড্রপ ওয়াইজ ওয়াটার অ্যাড করি, তাহলে Na2O2 ওয়াটারের সঙ্গে রিয়াকশান করে NaOH আর O2 ফর্ম করবে। Na2O2 প্লাস H2O, সেখান থেকে হচ্ছে NaOH প্লাস O2 ফর্ম করবে, 4NaOH2, এটা তাহলে এটা ফর্ম করবে, অক্সিজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অ্যাট রুম টেম্পারেচারে। কিন্তু যদি আমরা এটা ল্যাবরেটরি মেথডে করতে যাই, তাহলে রিয়াকশানটা কিন্তু হবে KClO3 পটাশিয়াম ক্লোরেট, তার সঙ্গে তাকে আমরা যদি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 473 কেলভিনে, সিবিএসসিতে কেলভিনে থাকে, 473 কেলভিনে টেম্পারেচার দিয়ে যদি MnO2 অ্যাড করি, MnO2 অ্যাজ এ ক্যাটালিস্ট যদি অ্যাড করি, তাহলে KCl পটাশিয়াম ক্লোরেট তার সঙ্গে 3O2 ফর্ম করে, 2 KClO3 থেকে 2 এটা ফর্ম করে। তাহলে এই রিয়াকশানটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি মেথডে। এখন একটা কোশ্চেন কোনো একটা ইয়ারে বা কোনো টেস্ট পেপার বা কিছুতে পড়েছিল কোশ্চেন ব্যাংকে, যে KClO3 আর MnO2-র যে আমি কি অনুপাতে মেশাবো, মানে এদের রেশিওটা কী হবে, যখন আমরা এই রিয়াকশানটা করাবো এদের ওয়েট রেশিওটা কী হবে, সেটা হচ্ছে 4:1 ওয়েট রেশিওতে আমাদের এটা মেশাতে হবে। তাহলে MnO2 অ্যাজ এ ক্যাটালিস্ট, আর এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটা করা হয়। নেক্সট অক্সিজেন, এরপর একটা এই হচ্ছে অক্সিজেনের প্রিপারেশান। এগুলো নিজেরা পড়বে, এগুলো বোঝানোর জায়গা খুবই কম, এগুলো নিজেরা পড়বে। আর যারা সিবিএসসি বোর্ডে তারাদের বলছি, আমার যে কোশ্চেনগুলো আমি তোমাদেরও দিয়ে দিয়েছি, সেই কোশ্চেনগুলো দেখে বই থেকে ফলো করার চেষ্টা করবে। ওখানে সিবিএসসির যে ইয়ারের কোশ্চেনগুলো আছে সেগুলোও কিন্তু লেখা আছে। বাংলা, আশা করি বাংলা সবাই পড়তে পারো, তাই বাংলা দেখে কোশ্চেনগুলো বুঝতে পারবে, সেগুলো ধরে তুমি বই থেকে পড়বে। নেক্সট আমরা যে টপিকে যাচ্ছি সেটা হচ্ছে অক্সাইডস। এখন এখানে অক্সাইড যেগুলো আছে সেগুলো, যার মধ্যে অ্যাসিডিক অক্সাইড, অ্যালকালাইন অক্সাইড, এইগুলোর ব্যাপারে আমি যাচ্ছি না। আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে সুপার অক্সাইড, সাব অক্সাইড, পারঅক্সাইড। এখন সুপার অক্সাইড, সাব অক্সাইড আর পারঅক্সাইডের ব্যাপারটা নিয়ে ফার্স্ট আলোচনা করা হোক। এটা আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার 17 দাগের কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন ফার্স্ট হচ্ছে সুপার অক্সাইড কি? সুপার অক্সাইড হচ্ছে যে সকল অক্সাইডে ইন হুইচ অক্সাইডস অক্সিজেন প্রেজেন্টস অ্যাজ O2 মাইনাস ফর্ম, O2 মাইনাস ফর্মে থাকলে তাকে বলা হচ্ছে সুপার অক্সাইড। তাহলে O2 মাইনাসের ফর্মে থাকলে, যেমন এক্সাম্পল হচ্ছে K2O, এটা হচ্ছে সুপার অক্সাইড। নেক্সট আমরা যাচ্ছি, সুপার অক্সাইড গেল, এবার হচ্ছে পারঅক্সাইড। পারঅক্সাইডের ব্যাপারটা সবাই জানো। পারঅক্সাইড কি না, O2 মাইনাস এই ফর্মে যদি থাকে তখন সেটাকে বলা হচ্ছে পারঅক্সাইড। যেমন এইমাত্র আমরা এক্সাম্পল দেখলাম Na2O2। এরপর আমরা যাচ্ছি সাব অক্সাইড। সাব অক্সাইডের এক্সাম্পল কি না, বেশ কিছু অক্সাইড আছে যে সকল অক্সাইডে যে সেন্টার অ্যাটম আছে সে যতগুলো কার্বন অ্যাটমকে আটকাতে পারে, যতগুলো অক্সিজেন অ্যাটমের সঙ্গে বন্ড ফর্মেশন করতে পারে তার থেকে কম সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে। মানে কোনো একটা এলিমেন্ট যতগুলো অক্সিজেন অ্যাটমের সঙ্গে বন্ড ফর্মেশন করতে পারে, হয়তো সেই এলিমেন্টটার কোনো কম্পাউন্ডে তার থেকে অনেক কম সংখ্যক অক্সিজেন অ্যাটম আছে, তখন সেই অক্সাইডগুলোকে বলা হবে সাব অক্সাইড। ফর এক্সাম্পল C3
C3O2 সাব অক্সাইড, এটাকে বলা হয় সাব অক্সাইড। ক্লিয়ার? এক একটা কার্বন চারটে করে ম্যাক্সিমাম চারটে করে বন্ড ফর্ম করতে পারে, মানে দুটো করে অক্সিজেন, সেখানে তিনটে কার্বনের সঙ্গে দুটো অক্সিজেন অ্যাটাচ আছে, তাই এটাকে বলা হচ্ছে সাব অক্সাইড। ক্লিয়ার? নেক্সট, এরপর আর এক টাইপের অক্সাইড আছে, সেটা হচ্ছে মিশ্র অক্সাইড বা মিক্সচার অফ অক্সাইড, এটা কাকে বলা হয়? ফর এক্সাম্পল, এটা তোমরা জানো, সেটা হচ্ছে Fe3O4। Fe3O4 এর নাম কি? ফেরোসোফেরিক অক্সাইড। কেন এরকম নাম? না, এখানে Fe2O3 থাকে, তার সঙ্গে FeO থাকে। Fe2O3-তে Fe এর অক্সিডেশন নাম্বার কত? +3। এখানে কত? +2। তাই ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, ফেরোসোফেরিক অক্সাইড। তাহলে এই টাইপের যে অক্সাইডগুলো, যেখানে কোনো একটা এলিমেন্টের দুটো টাইপের অক্সাইডের যেটা মিক্সচার, সেটাকেই বলা হবে মিক্সড অক্সাইড বা মিশ্র অক্সাইড। এখন এই মিক্সড অক্সাইড যদি রিয়াকশানে যায়, একে যদি আমি একটা কোশ্চেন দিয়েছি, তোমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 15, যদি রিয়াকশানে যায়, সাপোজ ধরো HCl এর সঙ্গে রিয়াকশানে গেল, কিন্তু দুটো টাইপের সল্ট ফর্ম করবে, FeCl3, এটা কেন? Fe2O3 যে ছিল তার Fe3+ এর জন্য, আর হচ্ছে FeCl2, এটা ফর্ম করবে কিন্তু। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 2 মলিকিউলস অফ, তারপরে এটা হচ্ছে 8, ব্যাস, এই হচ্ছে, আর তৈরি হবে 4H2O। তাই দুটো টাইপের সল্ট ফর্ম করবে, এই হচ্ছে মিক্সড অক্সাইড। এই গেল অক্সাইডের পার্ট। নেক্সট কোশ্চেন হচ্ছে যে অক্সিজেনের, এগুলো সবই কিন্তু আমরা কি বলছি না, অক্সিজেন আর অক্সিজেন রিলেটেডগুলো বলছি, তার আগে আমরা কম্প্যারিজন করেছি এলিমেন্টগুলো। নেক্সট আমরা যেটা যাব, যে কম্পাউন্ডগুলো হয়, যে এলিমেন্টগুলো হয়, তাদের যে অক্সিডেশন স্টেট, যেগুলো হায়েস্ট অক্সিডেশন স্টেট, সেগুলোকে কিন্তু ফ্লুরিনের থেকে অক্সিজেন স্টেবিলিটি বেশি দেয়। ফর এক্সাম্পল ধরো, যেমন SF4 যত না বেশি স্টেবল, তার থেকে SO2 বেশি স্টেবল। দুটোতে কিন্তু সালফার কি আছে? +4 অক্সিডেশন স্টেট আছে, +4 অক্সিডেশন স্টেট আছে। আবার SO3 বেশি স্টেবল SF4 এর, SF6 এর থেকে, +6+6। ব্যাপারটা ক্লিয়ার? এটা কেন? তার যদিও ফ্লুরিন কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান অক্সিজেন। এখন এর কারণ হচ্ছে অক্সিজেন ডবল বন্ড ফর্ম করে, আর ফ্লুরিন সেখানে কি করে না, সিঙ্গেল বন্ড ফর্ম করে। তাহলে অক্সিজেন ডবল বন্ড ফর্ম করলে SO বন্ধনটা, SO ডবল বন্ড ও বন্ডটা SF এই যে বন্ড, তার থেকে বেশি স্টেবল হয়, যার কারণে এই ঘটনাটা ঘটে। এটা কোশ্চেন নাম্বার 18। ব্যাস, এই হচ্ছে অক্সিজেনের থেকে আমাদের পড়তে হবে। নেক্সট পার্ট হচ্ছে ওজনে যায়। ওজন হচ্ছে O3, যেটা হচ্ছে অক্সিজেনের একটা অ্যালোট্রপ। কিন্তু প্যারাম্যাগনেটিক নেচার হয়। কীরকম ব্যাপারটা? এর স্ট্রাকচারটা কীরকম? এর স্ট্রাকচার হচ্ছে এই, অক্সিজেনের 6টা ইলেকট্রনের মধ্যে 2টো ইলেকট্রন আরেকটা অক্সিজেন অ্যাটমের সঙ্গে ডবল বন্ড ফর্ম করে বসে থাকে, আর 2টো ইলেকট্রন দিয়ে ও আরেকটা অক্সিজেনের সঙ্গে কি করে না, কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন জেনারেট করে। তাহলে এর মাথায় কী হলো? ডেল প্লাস চার্জ জেনারেট করলো, এর মাথায় ডেল মাইনাস চার্জ জেনারেট করলো। এখন রেজোনেন্স যদি আমরা করি, তাহলে কিন্তু এই বন্ডটা আলাদা এইভাবেও হতে পারে। এটা হচ্ছে ওর রেজোনেটিং স্ট্রাকচার। এটা হচ্ছে ওর রেজোনেটিং স্ট্রাকচার। এখন এই যে ও যে বন্ডগুলো, সেগুলো কোনোটাই কিন্তু কমপ্লিটলি ডাবল বন্ড বা কমপ্লিটলি সিঙ্গেল বন্ড নয়। O3 মলিকিউলে যে অক্সিজেন বন্ড আছে, অক্সিজেন যে বন্ড আছে, সেটা কিন্তু দুটো বন্ডই কোনোটাই কমপ্লিটলি ডবল বন্ড দ্বিবন্ধন বা কমপ্লিটলি সিঙ্গেল বন্ড নয়, কারণ রেজোনেন্সের কারণে এরা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে, পার্সিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার গেইন করে। এটা পড়তে হবে।
নেক্সট O3 প্রিপারেশান করতে হবে। আমরা যে ল্যাবরেটরিতে যে O3 প্রিপেয়ার করি সেটা কিভাবে করি, না কি হয় না 3O2 থেকে 2O3, আর এই রিয়াকশানটায় কিছু পরিমাণ তাপ লাগে, অর্থাৎ এই প্রক্রিয়াটা এন্ডোথার্মিক ইন নেচার। এন্ডোথার্মিক ইন নেচার মানে তাপ গ্রাহী প্রক্রিয়া। এখন তাপগ্রাহী প্রক্রিয়া হওয়ার কারণে কি হয়, যখন অক্সিজেন থেকে ওজোন প্রস্তুত করা হয় তখন যদি আমরা বাইরে থেকে তাপ জেনারেট করি, তাপ দিই, তাহলে কী হবে, এই প্রক্রিয়াটা আরও দ্রুত হবে। কারণ লা শাতেলিয়ারের প্রিন্সিপাল বলে যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তাহলে বিক্রিয়া মাধ্যমের উষ্ণতা বেড়ে যায়, যার কারণে বিক্রিয়া মাধ্যম কী চায় না ওই যে তাপটা অতিরিক্ত হচ্ছে সেটাকে শোষণ করে নিতে। তাহলে এই ক্ষেত্রে কোনটা তাপগ্রাহী প্রক্রিয়া, না O2 থেকে O3 প্রিপারেশানটা তাপগ্রাহী, মানে এখানে শোষিত হয় তাপ, যার কারণে O2 থেকে O3 প্রিপারেশানটার হারটা বৃদ্ধি পায়। এবার আসছি কোশ্চেনের ব্যাপারটা, 20 দাগের কোশ্চেন। এই কোশ্চেনটায় দেখো বলা হয়েছে যে শব্দহীন বিদ্যুৎ খনন করা হয় কেন। যদি শব্দযুক্ত বিদ্যুৎ খনন করা হতো, মানে যে সেই টাইপের ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করা হতো যেখানে সাউন্ড জেনারেট করে, সেই টাইপের সেই পদ্ধতিটায় কি হয় না শব্দ উৎপন্ন করলে তাপও বেশি পরিমাণে তৈরি হয়। তাহলে ওই পদ্ধতিতে যেহেতু তাপ বেশি পরিমাণে তৈরি হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশানটা বেশি হওয়ার কথা ছিল, কারণ আমরা এইমাত্র বললাম যে তাপগ্রাহী, যেহেতু পদ্ধতিটা তাপগ্রাহী প্রক্রিয়া, তাই অতিরিক্ত তাপ দিলে আমরা প্রক্রিয়াটা দ্রুত গতিতে সম্পন্ন হয়, কারণ যে তাপটা সেটা শোষণ করতে চায়, তাহলে ফরওয়ার্ড রিয়াকশানটা তাড়াতাড়ি হয়। কিন্তু তবুও শব্দযুক্ত বিদ্যুৎ খনন না করে শব্দহীন বিদ্যুৎ খনন করা হয় কেন? শব্দহীন বিদ্যুৎ খনন করার কারণ হচ্ছে, যদি আমরা শব্দযুক্ত বিদ্যুৎ খনন করতাম তার ফলে যে তাপটা উৎপন্ন হতো তাতে উৎপন্ন O3 বিয়োজিত হয়ে O2 আর জায়মান অক্সিজেন তৈরি করত। আমরা যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেটাকেই আমরা পেতাম না। কিন্তু শব্দহীন বিদ্যুৎ খনন করলে উৎপন্ন শক্তির পরিমাণ খুব কম, যার কারণে O3 বিয়োজিত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই বলা হয় যে যদি শব্দযুক্ত বিদ্যুৎ খনন করলে O3 উৎপন্ন হওয়ার হার হয়তো বাড়ত, কিন্তু তাতে যে O3টা উৎপন্ন সেটা আবার বিয়োজিত হয়ে যেত। সেই কারণেই উৎপন্ন হওয়ার হার বা O3 উৎপাদন হার কম হলেও আমরা শব্দহীন বিদ্যুৎ খননটাই করি। ওজোনের বিরঞ্জন প্রপার্টি আছে। ওজোন কোনো রঙিন পদার্থকে বিরঞ্জিত করতে পারে। ওজোন কি করে না কালার কম্পাউন্ডকে কালারলেস করতে পারে। এর কারণ কি? কারণ হচ্ছে ওজোনের ডিসোসিয়েশনে O2 আর ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হয়। এই ন্যাসেন্ট অক্সিজেনটাই ওর বিরঞ্জনের জন্য দায়ী। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো ট্রেলিং অফ মার্কারি কি। ওর সঙ্গে আবার আর একটা জিনিস জেনে রাখবো যে রূপোর জিনিস বা সিলভার কোনো অর্নামেন্টস সেটা যদি ওজোনের সংস্পর্শে থাকে তাহলে সেটা কালো হয়ে যায় কেন? ফার্স্ট হচ্ছে ট্রেলিং অফ মার্কারি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মার্কারি সাধারণ টেন্ডেন্সি হচ্ছে হচ্ছে তরল লিকুইড, আর এটা কাঁচের গায়ে আটকায় না, এটা চকচক করে। কিন্তু Hg যখন O3 এর কন্ট্যাক্টে থাকে তখন Hg2O ফর্ম করে। এই Hg2O যে বাকি যে Hg আছে তাতে ডিজলভ হয়ে যায়, দিয়ে ওই মার্কারির যে উজ্জ্বলতা বা চকচক করার যে প্রবণতা সেটাকে নষ্ট করে এবং কাঁচের গায়ে আটকে যায়। এই ঘটনাকেই বলা হচ্ছে ট্রেলিং অফ মার্কারি। তবে এই পারদটাকে আবার আগের জায়গায় নিয়ে আসা যায় কিভাবে না, ওই মার্কারির মধ্যে যদি আমরা ওই কাঁচের গা দিয়ে সামান্য জল ঢেলে ঝাঁকাই তাহলে মার্কারি আবার আগের জায়গায় ফিরে আসে। সেম ঘটনা ঘটে
এজি এর ক্ষেত্রেও, মানে সিলভারের ক্ষেত্রেও O3 রিয়াকশান করে Ag2O ফর্ম করে, যেটা ব্ল্যাক পিপিটি ফেলে, ব্ল্যাক পিপিটি ফেলে, যার কারণেই কালো হয়ে যায়। এখন এই রিয়াকশানগুলো থেকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ওজোন আছে, ওজোন কিন্তু ম্যাক্সিমামই তার ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে রিয়াকশান করে আর O2 ফর্ম করে আলাদা করে। ওজনের দুটো রিয়াকশান আছে যেটা কিনা ওজোন ফর্ম করে না, বেশ কিছু রিয়াকশান আছে, তার মধ্যে দুটো রিয়াকশান আমি এক্সাম্পল দিয়েছি যে কিনা যেখানে অক্সিজেন উৎপন্ন হয় না। যেমন হচ্ছে 3SO2 তার সঙ্গে O3 যদি রিয়াকশান করানো হয় তাহলে 3SO3 ফর্ম করে, এখানে কিন্তু ওজোন ফর্মেশন হয় না, অক্সিজেন ফর্মেশন হয় না। আবার SnCl2 এর সঙ্গে যদি O2 প্লাস H2O রিয়াকশান করা হয় তাহলে ফর্ম করে HCl এর রিয়াকশান করানো হয় তাহলে ফর্ম করে SnCl4 প্লাস H2O O3। তাহলে এই জায়গাতেও কিন্তু অক্সিজেন ফর্ম করে না। তাহলে এই দুটো রিয়াকশান হলো এমন ওজনের রিয়াকশান যেখানে অক্সিজেন ফর্ম করছে না। নেক্সট হচ্ছে SO3 এর, তাহলে ওজোন সংক্রান্ত এবং অক্সিজেন সংক্রান্ত বিষয়গুলো গেল। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে SO3 এর স্ট্রাকচার, SO2 এর স্ট্রাকচার, SO2 এর সঙ্গে SO3 এর ডিফারেন্সগুলো আমাদের পড়তে হবে। দেখা যাক, ফার্স্ট হচ্ছে SO2। বলা হয় SO2 ইজ bend in structure but CO2 is linear in structure। এটা আমরা ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরিতে পড়েছি। ডিউ টু লোন পেয়ার, SO2-তে লোন পেয়ার প্রেজেন্টের জন্য লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হয়, যার কারণে এগুলো বেন্ড হয়ে যায়, কিন্তু এখানে কোনো লোন পেয়ার থাকে না বলে এটা হয় না, এটা লিনিয়ার, এটা কিন্তু বেন্ড ইন স্ট্রাকচার। নেক্সট হচ্ছে SO3 যে মলিকিউল আছে স্টার স্ট্রাকচারে আমরা যাই। SO3-তে সালফার কি হাইব্রিডাইজড আছে না, সালফার sp2 হাইব্রিডাইজড আছে, একটা দুটো তিনটে সিগমা বন্ড, তাহলে sp2 হাইব্রিডাইজ, তাহলে কি স্ট্রাকচার হওয়ার কথা না ত্রিকোণাকার, ট্রাইগোনাল স্ট্রাকচার। এখানেও সালফার কিন্তু sp2 হাইব্রিডাইজড আছে, তাহলে এখানেও sp2 স্ট্রাকচার। এর ক্ষেত্রে কি ডিফারেন্সটা কি এই দুটোর মধ্যে, সেটা হচ্ছে এখানে একটা লোন পেয়ার থাকে, এখানে অক্সিজেন অ্যাটম, এখানে মিউ নট ইকুয়াল টু 0 বাট এখানে মিউ ইকুয়াল টু 0 হয়ে যায়। কেন হয় এটা না, অক্সিজেনের থেকে সালফার ইলেকট্রোনেগেটিভিটি কম, তাই এদিকে ইলেকট্রন যায়। তাহলে ইলেকট্রনের এই বন্ডার যে ডাইপোল মোমেন্ট, এই দুটো বন্ডের যে ডাইপোল মোমেন্ট সেটা এদিকে কাজ করে, আর এই বন্ডার ডাইপোল মোমেন্ট এদিকে কাজ করে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কি হয় না 0 হয়ে যায়। কিন্তু এখানে এই দুটো ডাইপোল মোমেন্ট যেদিকে কাজ করে তার উল্টো দিকে কাজ করছে ঠিকই, কিন্তু এরা দুজন সেম নয়। এখানে যেমন এই বন্ড এগুলো সব সেম বন্ড, এরা সেম নয়, তাই এখানে কিন্তু ডাইপোল মোমেন্টটা নেট ডাইপোল মোমেন্টটা 0 হয় না, কিন্তু সেম না হওয়ার কারণে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে SO3 কেন নন পোলার সেটা এই দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে, বা SO3 এর মিউ ইকুয়াল টু কেন 0 সেটা বলা যেতে পারে। এই কোশ্চেন অ্যান্সারটা, এটা কোশ্চেন আছে 26-এর দাগে, 25-26 এই কোশ্চেনগুলো আছে, দেখবে 27 তিনটে। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি যে SF4 এর যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলো SF বন্ডগুলো আছে সেগুলো সব সমান নয়। এর কারণ কি দেখা যায়, SF4 এর যদি আমরা বন্ড দেখি এটা সেম অ্যাজ PCl5। SF4 এর কি হাইব্রিডাইজড হবে মুখে মুখে করলে, দেখো SF 4টে সিগমা বন্ড আর একটা লোন পেয়ার, তাহলে কটা হলো 5টা হাইব্রিডাইজেশন নাম্বার, তাহলে sp3d এর হচ্ছে স্ট্রাকচার। sp3d হলে কি স্ট্রাকচার হওয়ার কথা না ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু এটা সিসো মডেল হয়। তাহলে কি স্ট্রাকচারটা, এই হচ্ছে একটা লোন পেয়ার, এই একটা ফ্লুরিন, এই একটা ফ্লুরিন, এই একটা ফ্লুরিন, আর এই একটা ফ্লুরিন। তাহলে এই দুটো ফ্লুরিন আছে কি পজিশনে, ইকুয়াটোরিয়াল পজিশনে, আর এই দুটো ফ্লুরিন কিসে আছে অ্যাক্সিয়াল পজিশনে।
তাই তো? তাহলে ইকুয়েটোরিয়াল আর অ্যাক্সিয়াল পজিশনের, এই ইকুয়েটোরিয়াল পজিশনের যে ফ্লুরিন এসএফ বন্ডগুলো আছে সেগুলো রিপালসিভ ফোর্স কোন দুটো ইলেকট্রন পেয়ার দিয়ে রিপালসিভ ফোর্স তাদের ওপর জেনারেট করছে? এই দুটো ইকুয়েটোরিয়াল যে এসএফ বন্ড আছে সেই দুটো বন্ড পেয়ারের ওপর কোন বন্ড পেয়ারগুলো বা ইলেকট্রন পেয়ারগুলো রিপালসিভ ফোর্স অ্যাপ্লাই করছে? তারা হচ্ছে এটা আর এটা। কারণ এটা করতে পারে না, এর ক্ষেত্রে ডিস্টেন্সটা অনেকটা 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই বন্ড পেয়ারগুলোর ওপর রিপালসিভ ফোর্স দুটো ইলেকট্রন পেয়ার জেনারেট করছে। উল্টো দিকে এই দুটোর ওপর কোন দুটো না অ্যাক্সিয়াল যে বন্ড পেয়ার আছে তাদের ওপর রিপালসিভ ফোর্স কে অ্যাপ্লাই করছে? এ আবার এই লোন পেয়ারটা অ্যাপ্লাই করছে। তাহলে কার ওপর বেশি হচ্ছে? অ্যাক্সিয়ালগুলোর ওপর বেশি, যার কারণেই এদের বন্ড লেন্থটা ইকুয়েটোরিয়াল এসএফ বন্ড লেন্থ অপেক্ষা বড় হয়, সেম অ্যাজ PCl5। এই কোশ্চেনটা হচ্ছে তোমার 34 এর কোশ্চেন অ্যান্সার। নেক্সট একটা কোশ্চেন আসছে যে SO2 এবং Cl2 এর মধ্যে কার এদের যে বিরঞ্জন ধর্ম বা এদের যে কালার কম্পাউন্ডকে যে কালারলেস করে দেওয়ার যে টেন্ডেন্সি, সেটার যে তুলনা সেটা করতে হবে। গ্রুপ 17 যখন পড়িয়েছিলাম তখন এটা আমি বলেছিলাম, কিন্তু ওই জায়গাটা একটু আবজা হয়ে গেছিলো, তার জন্য আবার একবার বলছিলাম। তাহলে SO2 আর Cl2 এর বিরঞ্জন ধর্মকে আমরা তুলনা করছি। দুটোই কিন্তু হাইড্রেটেড ফর্মে বা ইন প্রেজেন্স অফ ওয়াটার মলিকিউলে এরা বিরঞ্জন করতে পারে। কেন এরম হয় না? SO2 যদি H2 ওর সঙ্গে রিয়াকশানে যায় তাহলে H2SO4 আর কি তৈরি করে না জায়মান হাইড্রোজেন বা ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি করে। সেখানে Cl2 যদি ওয়াটার মলিকিউলের সঙ্গে রিয়াকশানে যায় তাহলে তৈরি করে HCl আর ন্যাসেন্ট অক্সিজেন। এই ন্যাসেন্ট অক্সিজেন আর ন্যাসেন্ট হাইড্রোজেনই এদের বিরঞ্জন ধর্মের জন্য দায়ী। এবার এই দুইটা হলো ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি না, যেহেতু এ হাইড্রোজেন ফর্ম করছে তাই এ যে রিয়াকশানটা করবে, মানে যে পিগমেন্টগুলো আছে বা রঞ্জকগুলো আছে তার সঙ্গে যে রিয়াকশান যাবে সেটা কিন্তু একটা রিডিউসিং প্রসেস বা রিডাকশান, এটা কিন্তু অক্সিডেশন প্রসেস, তাই তো? তাহলে এটা হচ্ছে রিডাকশান আর এটা হচ্ছে অক্সিডেশন। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে এর ক্ষেত্রে এই যে প্রসেসটা রিডিউসিং প্রসেসটা সেটা কিন্তু আনস্টেবল, এটা আবার অক্সিডাইজড হয়ে আবার কালার ফিরে পেতে পারে, মানে আনস্টেবল। আর এটা হচ্ছে স্টেবল। আর একটা হচ্ছে এর প্রসেস, এটা হচ্ছে খুব মৃদু মানে উইক, আর এই হচ্ছে স্ট্রং। তাহলে এর বিরঞ্জন প্রপার্টিটা কিন্তু খুব শক্তিশালী, এ খুব দুর্বল বিরঞ্জক পদার্থ। ক্লিয়ার? তাহলে এই জায়গাগুলো আরেকবার এগুলো পড়তে হবে। নেক্সট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন যে অ্যাসিডগুলো আছে, সালফারের যে অ্যাসিডগুলো আছে তাদের স্ট্রাকচারে। বাকি আরও কিছু কোশ্চেন আছে যেগুলো নোটসে দেওয়া হয়েছে, সেগুলো দেখবে নিজেরা, ওগুলো বুঝতে পারবে, ওগুলো নিজেরা পড়বে। আর কিছু রিয়াকশান আছে, সেই রিয়াকশানগুলোকে নিজেদের পড়তে হবে, ওখানে বোঝানোর কিছু নেই, তাই রিয়াকশানগুলোকেও নিজেদের পড়তে হবে। এবার আমরা যাচ্ছি স্ট্রাকচারে। দেখো, স্ট্রাকচার আঁকাটা কিন্তু শিখতে হবে। স্ট্রাকচার আঁকতে পারবে, আমি তবু আরেকবার দেখিয়ে দিচ্ছি কয়েকটা স্ট্রাকচার। যেমন এটা কিন্তু এই কোশ্চেনগুলো, স্ট্রাকচারগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল HS CBSE-তে সবেতেই কিন্তু বারবার পড়েছে, MCQও পড়ে, নিটে MCQতেও অন্যভাবে পড়ে। যেমন ফার্স্ট একটা স্ট্রাকচার বলছি, H2SO3 সালফিউরাস অ্যাসিড। এর স্ট্রাকচার কি? সালফার সবসময় 6টা বন্ধন করবে, যদি লোন পেয়ার না থাকে তাহলে সালফার 6টা বন্ধন করবে। কিন্তু এখানে সালফারের 6টা বন্ধন সম্ভব নয়, কারণ অক্সিজেনকে ডবল বন্ড 2টো বন্ধন করতে হবে, আবার হাইড্রোজেন আছে। তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে এটা।
এরপরে তাহলে 6টা ইলেকট্রনের মধ্যে 4টে ব্যবহার হলো, এখনও 2টো পড়ে আছে, তাহলে সেটা হচ্ছে লোন পেয়ার। H2SO4 এর স্ট্রাকচার, এটা নিশ্চয়ই আঁকতে হবে না, সবাই পারবে, তবু ঠিক আছে। H2SO4, তার মানে এই OH ক্লিয়ার। তাহলে H2 হচ্ছে H2SO4। নেক্সট হচ্ছে H2SO5, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি অক্সিডেশন রিডাকশানে। এটা হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল কেস। সালফার ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ, দেখো পারক্সো বন্ড আছে, এটা মনে রাখতে হবে, পরে এমসিকিউ। তার সঙ্গে হচ্ছে ডবল বন্ড আর একটা হচ্ছে OH, দেখো এই হচ্ছে এর বন্ড। নেক্সট আরেকটা বলি, সেটা হচ্ছে এটাকে আরেকটা না, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে পারক্সো সালফিউরিক মোনোসালফিউরিক অ্যাসিড। এর আরেকটা নাম হচ্ছে মনে রাখতে হবে ক্যারোস অ্যাসিড। নেক্সট আরেকটা যাচ্ছি মার্শাল অ্যাসিড। মার্শাল অ্যাসিড কোনটা না, H2S2OH, এটা হচ্ছে মার্শাল অ্যাসিড, H2S2OH। তাহলে H2S2OH এর যদি স্ট্রাকচারে যাই, তাহলে এটাকে একটু ভালো করে দেখো কীভাবে আমরা আঁকবো। সালফার, 2টো সালফার অ্যাটম আছে, এখন যদি 6টা করে বন্ড ফর্ম করতে হয়, কটা অক্সিজেন আছে, 8টা। তাহলে অক্সিজেন যদি OH করে, একটা করে ভাগ করলাম, না হয় OH এর একটা OH দিলাম, একটা করে, তাহলে এখনও কটা, 6টা। তাহলে 6টা অক্সিজেনের যদি 3টে করে ভাগ করে দিই সালফারের কাছে, তাহলে ডবল বন্ড করবে তো, তাহলে ওই 3টে অক্সিজেনই 6টা বন্ড করে যাচ্ছে, তারপরে এই 7টা আবার এর নিজেদের মধ্যে একটা তো করতেই হবে, তাহলে 8টা বন্ড হচ্ছে। সালফার 8টা বন্ড ফর্ম করতে পারে না, 6টা। তাহলে কি হতে পারে, নিশ্চয়ই সব কটা অক্সিজেন ডাইরেক্টলি সালফারের সঙ্গে নেই। কীভাবে আছে তাহলে, এই দেখো, তাহলে ডবল বন্ড, এই ডবল বন্ড, এই ডবল বন্ড, এই ডবল বন্ড ও। তাহলে দেখো সালফারের 6টা করে বন্ধন হলো, আবার সব অক্সিজেন 2টো করে বন্ধন পেলো, এটা পেলো। অনেক বইয়ে এই জায়গাটা কিন্তু কোঅর্ডিনেট বন্ড করা আছে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার ব্যাপারটা? এটাকে বলা হচ্ছে মার্শাল অ্যাসিড। নেক্সট আমরা যাব ওলিয়ামের ক্ষেত্রে। তাহলে এখানে আরেকটা, তাহলে 2টো পারক্সো বন্ধন কোথায় দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে, এইভাবে মনে রাখতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে যে আমরা ওলিয়ামের বন্ড দেখব। ওলিয়াম কি না, H2S2O7 এর স্ট্রাকচার, কিছুই না, দেখো একটা অক্সিজেন কমেছিল, তাহলে সেম অ্যাজ এটা থাকবে, শুধু মাঝের এই যে S 2টো দিয়ে করছিলাম পারক্সো বন্ধন, তার জায়গায় SOS বন্ড থাকবে। এমসিকিউ পরে SOS বন্ড দেখা যায় কোন অ্যাসিড, কোন সালফারিক অ্যাসিডে দিয়ে অপশান দেয়, তাহলে এই হচ্ছে একটা টপিক। এইভাবে আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে এই হচ্ছে স্ট্রাকচারগুলো, আরও 2-1টা আছে, সেগুলো নিজেরা পড়বে। তাহলে এই স্ট্রাকচার পড়তে হবে, আর যে ব্যাপারগুলো বোঝানোর দরকার সেগুলো আমি বুঝিয়ে দিলাম, রিয়াকশানগুলো নিজেদের পড়তে হবে, ব্যাস এই হচ্ছে গ্রুপ 16। আমি 15, 16, 17, 18 পড়ালাম, মানে পি ব্লক আমার শেষ হলো। আমি কদিনের মধ্যেই পরীক্ষা নেবো একটা।